আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলোর ডায়েরির পক্ষ থেকে আমি লিসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ধন্যবাদ। এই যে লাট সাহেব, অনেক তো বেলা হলো, আর কত পরে পরে ঘুমাবেন? এবার ঘুম থেকে উঠুন। 11টায় যে একটা চাকরির ইন্টারভিউ আছে, ভুলে গেলেন নাকি? আর কত পরে পরে আমার বাবার পরিশ্রমের টাকা কেন অন্য ধ্বংস করবেন? ওই উঠবি নাকি পানি ঢেলে দেব? আপু, আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন? ওই আমি আবার কেমন করলাম? তোর সাথে ঠিকই তো বললাম, কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু বাজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর আমার বাবার অন্ন ধ্বংস করা। চাকরির জন্য তো কত ইন্টারভিউ দিয়েছি, না হলে কি করব আপনি বলেন? হবে কি করে চাকরি? করতেও তো যোগ্যতা লাগে, লেখাপড়া জানতে হয়। তোর তো একটাও নেই, না আছে যোগ্যতা, না উচ্চ লেভেলের পড়েছিস। যেদিন চাকরি পাবো সেদিন আর এখানে থাকবো না, আর মাত্র কয়েকটা দিন এখানে আচ্ছা, সেটা যেন খুব তাড়াতাড়ি হয়, তাহলে তোর মতো ছোট লোকের হাত থেকে রক্ষা পাবো। আমি আর কিছু বললাম না, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে যাবে, তাই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর, কে রে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আর খাবার খাবি না নাকি? চাচি একটা ইন্টারভিউ আছে, আর খেয়ে গেলে লেট হয়ে যাবে, আর আমি বাইরে থেকে খেয়ে নেব। এখন আসি। এই দাঁড়া, টাকা নিয়ে যাবি না নাকি? টাকা নিয়ে যা। না চাচি, টাকা আছে। আপু যা দিয়েছিল এই মাসের খরচ, সেখান থেকে যা আসে তা দিয়ে হবে। আর এমনিতেও তোমরা আমার জন্য অনেক করেছো, আশ্রয় দিয়েছো, 3 বেলা খেতে দিচ্ছ, আবার টাকা নেব কিভাবে? খুব বড় হয়ে গেছিস তাই না? আমি বলছি টাকা নিয়ে যাবি মানে ব্যাস, টাকা নিয়েই যাবি। চাচি, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে ইন্টারভিউ মিস হয়ে গেলে সমস্যা। আমি গেলাম, আল্লাহ হাফেজ। আরে টাকাটা তো নিয়ে যাবে। যা, ছেলেটা চলেই গেল। নিশ্চয় লামিয়া আজকে আবারও কে কিছু নিয়ে কথা শুনিয়েছে। মেয়েটাও যে কেন বুঝতে চায় না, সারাক্ষণ শুধু ওর সাথে লেগেই থাকে। ছেলেটা খেয়েও গেল না। এদিকে বাসা থেকে বের হয়ে দাঁড়িয়ে আসি 5 মিনিটের মতো। দাঁড়িয়ে আসি, কোনো সিএনজি বা কোনো গাড়ি পাচ্ছি না। হঠাৎ একটা সিএনজি দেখতে পেলাম, তারপর সেটাতে উঠে ইন্টারভিউর জন্য রওনা দিলাম। যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে নিই, যদিও অনেকে আমাকে চিনেন। আমি ওমর ফারুক ফাহিম, ওরফে ফাহিম শেখ। আপাতত লেখাপড়া নাই, তাই বিন্দাস লাইফ। পরিবারের সদস্য বলতে আমি, বাবা আর মা, বাকিটা জানতে হবে না। আর এতক্ষণ কথোপকথন পরে বুঝে গেছেন যে একজন আমার চাচি আর লামিয়া আমার চাচাতো বোন। বয়সে আমার থেকে ছোট, কিন্তু সে আমাকে সহ্য করতে পারে না, তাই তাকে আপনি করে বলতে বলে। প্রায় 20 মিনিট পরে অফিসে পৌঁছলাম। গিয়ে দেখি ইন্টারভিউ শুরু হয়ে গেছে, আর মাত্র 5 জন বাকি আছে। আল্লাহই জানে আমার নাম কি ডেকে ফেলেছে নাকি। তারপর আরও 2 জনের ইন্টারভিউ নিল, 3য় নাম্বারে আমার নাম ডাকা হলো। যাক, ভালোই হলো, আমার নাম শেষে ডাকা হলো। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম, আর আমার সামনে থাকা ব্যক্তিকে দেখে আমি খুবই অবাক, আর সেও আমাকে দেখে অবাক। তারপর সামনে থাকা লোকটি আমাকে জিজ্ঞেস করলো, কি রে ফাহিম, তুই এখানে, তাও আবার আমার এই ছোট্ট অফিসে, কি মনে করে এলি? আসলে বন্ধু, আমার একটা চাকরির দরকার খুব, তাই এখানে ইন্টারভিউ দিতে এসেছি। তারপর রেহান কলিগদের বাইরে পাঠিয়ে দিল, আর বাকি যারা ইন্টারভিউ দিতে এসেছিল তাদের চলে যেতে বলল। তারপর রেহান বলল, তা তোর আবার চাকরি দরকার কেন রে? দোস্ত, তুই তো জানিসই যে বিজনেস চাচা দেখাশোনা করে, আর তিনি যতদিন না আমাকে নিজ থেকে বিজনেসটা বুঝিয়ে দিচ্ছেন ততদিন আমি ওনার কাছে বিজনেস আমার হাতে তুলে দিতে বলবো না। কারণ 5 বছর ধরে তিনিই তো আমাদের এই বিজনেস সামলাচ্ছেন, আর তিনি না যতদিন নিজ থেকে বলছেন ততদিন আমি ওনার কাছে কিছু চাইবো না। এখন ইন্টারভিউ নিবি কিনা বল। আর শোন, আমাকে মাঝে মাঝে কিছুদিন ছুটিও নিতে হতে পারে, বিদেশেও যেতে হতে পারে। এটা শোনার পর কেউ চাকরি দিতে চায় না। এখন বল, তুই চাকরি দিবি নাকি অন্য জায়গায় ইন্টারভিউ দেব? দূর শালা, কি যে বলিস না, এতে কোনো সমস্যা নেই। আর আমার চাকরি নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই আমাদের কোম্পানিতেই চাকরি করবি, এর থেকে বড় কথা আর কি হতে পারে? আর এমনিতেই এই পোস্টে 2 জন লোক লাগতো, তোকে নিব আর ক্যান্ডিডেটদের মধ্যে একজনকে নিব। এইভাবে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তখন রেহান বলল যে তার সাথে লাঞ্চ করে যেতে। অনেকবার না করার পরেও ছাড়লো না, লাঞ্চ করে ফিরতে হয়েছে। বের হওয়ার আগে
আমাকে মাসের অর্ধেক বেতন অগ্রিম দিয়ে দিল। বাসায় ফেরার পর মিষ্টি নিয়ে নিলাম বাসার জন্য। দীর্ঘ 5 বছর ঘোরাঘুরির পর আজকে চাকরি পেলাম। বাসায় এসে মিষ্টির প্যাকেট চাচির হাতে তুলে দিলাম। তারপর চাচিকে বললাম যে আমি চাকরি পেয়ে গেছি। তারপর গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে দুপুরে খাবার খেয়ে নিলাম, খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর চাচিকে বলে বলে আপুর বাসার উদ্দেশ্যে বের হলাম। তারপর ভাগ্নে আর নেহার জন্য কাপড় কিনলাম আর আপুর বাসার জন্য মিষ্টি কিনলাম। তারপর আপুর বাসার উদ্দেশ্যে বের হলাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় গিয়ে সব জিনিস আপুর হাতে তুলে দিলাম। সব কিছু থেকে আপু বলল, কি রে, এই শাড়িটা কি ওনার জন্য এনেছিস নাকি? আসলে আপু থাক, আর বলতে হবে না। আজকে তুই আসবি বলে মহারানী নিজের হাতে সব রান্না করেছে। এমনিতেই তো তিনি রান্নাঘরের দিকে পাই দেন না। আর তুই সে কবে যে এখানে এসেছিলি, এখন তো আর আসিসই না। আসলে আপু আমি তো কোনো রোজগার করতাম না, আর আমার হাত খরচের টাকাও তো তুই দিতি। তুই হাত খরচের টাকা দিতি, তবুও এখানে আসলে কেমন খারাপ দেখাতো না? তুই সব ভেবে এখানে আসিসনি। আর শোন, আমি তোকে কোনো হাত খরচ দেই না। যা টাকা দেওয়া সেটা তোর দুলাভাই দেয় তোকে, আমার বলতেও হয় না। তবুও যা দিতি তা দিয়ে আমি মাস চালিয়ে নিতাম। বাবা মা মারা যাবার পর থেকে তো দুলোভাই আমার পড়ালেখার সব খরচ বহন করতো। আর পড়ালেখা করেও 5 বছর ঘোরাঘুরি করেও কোনো চাকরি পাইনি। এটা তো লজ্জার বিষয়, তাই না? দুলোভাই না হয় কিছু বলবে না, কিন্তু বাকিরা তো হাসি ঠাট্টার ছলে বলে ফেলতেই পারে, তাই না? আচ্ছা ভাই, বুঝছি তুই অনেক কিছু চিন্তা করে এখানে আসিসনি, কিন্তু সারা বছর যে ঘোরাঘুরি করতে বিভিন্ন জায়গায়, তার টাকা কোথায় পেতি? সেটা সিক্রেট, এখন বলা যাবে না। সময় হলে ঠিকই জানতে পারবি। তা মহারানী কোথায় আছে এখন? এমন কিছু করিস না যাতে করে তোর বদনাম হয়। আর নেহা সাদিকার রুমে আছে, তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, পরে তাদের সাথে দেখা করবি। তোর দুলাভাইকে কল দিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলতেছি। আমি আচ্ছা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে সাদিকাদের রুমে চলে গেলাম। সাদিকা হচ্ছে আমার ভাগ্নে। গিয়ে দেখি তারা ফুফি ভাতিজারা মিলে গল্প করতেছে। আমি ভিতরে যাওয়ায় সবাই চুপ হয়ে গেল। সাদিক এসে বলল, কেমন আছো মামা? এতদিনে আমাদের কথা মনে পড়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছি মামনি। আমি না হয় আসিনি, কিন্তু তোমরাও তো যাও নাই। তা মামা, আজকে থাকবে না এখানে? না মামনি, কালকে আমার অফিস আছে। আর প্রথম দিনই যদি না যায় তাহলে কি চাকরি থাকবে নাকি? তাহলে আবার কবে আসবে? আর আমার জন্য কি এনেছো? দেখি মামুনি কবে আসা যায়। আর তোমাদের 2 বোনের জন্য আমি অনেক অনেক চকলেট এনেছি, গিয়ে আম্মুর কাছ থেকে নিয়ে নাও। আচ্ছা মামা, তাহলে আমরা গিয়ে চকলেট খাই, তুমি আসো। আচ্ছা যাও। তারপর সাদিকা আর সবদা চলে গেল। আমি আর নেহা সামনাসামনি বসে আছি, দুজনেই চুপ। হঠাৎ নীরবতা ভেঙে আমি বললাম, কি ম্যাডাম, এইভাবে কি চুপ করে থাকবেন নাকি? তাহলে চুপ করে থাকেন, আমি গেলাম। এই শোনো না, বলছিলাম কি, এখনও কি আমাকে একটু সময় দেওয়া যায় না নাকি? কিসের সময় চাও তুমি বলো? ছুটির দিনে বিকেলে আপনার সাথে একটু আলাদাভাবে সময় কাটাবো, দুজনে কোনো নিরিবিলি জায়গায় বসে কথা বলবো। আসলে নেহা, আমি চাই তোমাকে সময় দিতে, কিন্তু আমি একজন বলেও বলতে পারলাম না। আর আমি আগে বেকার ছিলাম। তোমার ভাই যা হাত খরচ দিত তা দিয়ে কোনোভাবে চলে যেত, কিন্তু এখন চাকরি পেয়েছি, মাসে বেতনও পাবো। কিন্তু সব ছুটির দিনে ফ্রি থাকবো নাকি সেটা বলতে পারবো না। অবশ্য আমি সবসময় চেষ্টা করব তোমাকে সময় দিতে। আচ্ছা সমস্যা নেই, আমি তো এমনিতেই বলেছিলাম। তা আজকে এখানে থেকে গেলেই তো পারেন। তা হয় না, নতুন চাকরি পেয়েছি, যদিও বন্ধুর অফিসে। তাও তো আমাকে সবার মতো করে চলতে হবে। ইনশাল্লাহ একদিন এসে থেকে যাব। আমরা কথা বলতেছি, তখনই আপুর ডাক এলো খাবার টেবিলে যাওয়ার জন্য। তারপর নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে দুলাভের সাথে বসে কিছুক্ষণ কথা বললাম। পরে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। চিফ, ইরান মাফিয়া আল আসাদ একটা প্ল্যান করেছে বাংলাদেশে হামলা করার জন্য। আমাদের সকল এজেন্টদের অ্যাক্টিভ করে দাও। আর আল আসাদ এখন কোথায় আসে সেটার খবর লাগাও। আচ্ছা, আমাদের এজেন্ট এফএস এখন কোথায় আসে? স্যার, এফএস আমাদের নেটওয়ার্কের বাইরে আছে, আর তাকে আমরা কখনোই খুঁজে পাবো না যদি না সে নিজে ধরা দেয় আমাদের কাছে। চিফ, আই ডোন্ট নো, বাট হি ইজ এ বেস্ট এজেন্ট অফ এনএসআই, সো ফাইন্ড হিম ইমিডিয়েটলি। ওকে।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে বাইরে বের হয়ে দেখি নতুন বাইক রাখা। তা দেখে চাচিকে জিজ্ঞাসা করলাম যে এটা কার জন্য। তখন চাচি বলল যে চাচা এটা আমার জন্য কিনে এনেছে, আজকে প্রথম চাকরিতে যাব বলে। তারপর চাচি আমাকে বাইকের চাবি দিয়ে গেল। আমিও বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে গিয়ে কাজ করছিলাম, এমন সময় ফোনে মেসেজ এলো। মেসেজ ওপেন করে দেখি NSI হেডকোয়ার্টার থেকে মেসেজ। তারপর সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় গেলাম। ফ্রেশ হয়ে আমার সিক্রেট রুমে চলে গেলাম। রুমটাতে আমার রুমের ভেতর দিয়ে যেতে হয়, আর আমি ছাড়া কেউ সেই রুমে যেতেও পারবে না। দরজায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দরজা খুলে গেল, সাথে রুমের সব লাইট আর কম্পিউটার ওপেন হয়ে গেল। কিছুক্ষণ কম্পিউটারে গুতাগুতি করে সব লগ আউট করে রুম থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি লামিয়া আমার রুমে বসে আছে। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তাই আমি জিজ্ঞাসা করলাম, কি হলো? আমাকে দেখে আপনি এভাবে চমকে উঠলেন কেন? তো তুই কোথা থেকে এলি রুমে? আমি তো এখানেই ছিলাম, কিন্তু আপনি হঠাৎ আমার রুমে যে? আম্মু তোকে নিচে যা ডাকছে ডিনার করতে। আপনি যান, আমি আসতেছি। তারপর লামিয়া চলে গেল। মনে শান্তি পেলাম যে সে আমাকে ওই রুম থেকে বের হতে দেখেনি। লামিয়া রুম থেকে বের হওয়ার পর ভাবতে লাগলো, আমিও তো রুমে ছিলাম, তাকে তো রুমে দেখিনি ঢোকার সময়, তাহলে সে বের হলো কোথা থেকে? আর যদি রুমে থাকতো তাহলে আমি তাকে দেখতে পাইনি কেন? এর আগে অনেকবার এমন হয়েছে। তার রুমে কি যেন কোনো সিক্রেট রুম আছে নাকি? এসব ভাবতে ভাবতে লামিয়া ডিনারের টেবিলে চলে গেল। কিছুক্ষণ পর আমিও চলে গেলাম ডিনার করতে। ডিনার করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। এদিকে হেডকোয়ার্টারে রাত 8:05 আমাদের সার্ভারে একটা অজ্ঞাত মেল আসে, আর সেটাতে লেখা আছে যে আল হাসাদ এখন কক্সবাজারে। ওকে, চলো আমরা এখনই সেখানে রওনা হব। পাখি হাতছাড়া হয়ে গেলে ধরতে কষ্ট হবে। ওকে চিফ, আপনি কি শিওর যে সেখানে গেলেই পাবে? আর এটা তো ফেকও হতে পারে। আরিফ, তোমার এখনও অনেক কিছু শেখার আছে, কারণ তুমি শুধু মেলটাই দেখেছো, কিন্তু মেলটাই কোনো সার্ভার থেকে এসেছে সেটা দেখোনি। মেলটা যেই ডিভাইস থেকে পাঠানো হয়েছে তার আইপিও দেখোনি। ঠিক তো চিফ, 1 মিনিট দেখে নিই। চিফ, এটা তো আমাদের সার্ভার থেকেই এসেছে, প্লাস এই ডিভাইস থেকেই। কিন্তু এটা কি করে সম্ভব? এই ডিভাইসের অ্যাক্সেস কেউ কি করে পেতে পারে? এটা তো হাইলি সিকিউরড ডিভাইস। এটা সাধারণ কারো পক্ষে সম্ভব না। এটা শুধু আমি আর আরেকজন ছাড়া কেউ পারে না, তাই তো সে ধরা ছোঁয়ার বাইরে। তার মানে আমাদের বেস্ট এজেন্ট এফএসের কাজ এটা। কিন্তু স্যার, লগ ইন চেক দিলেই তো দেখা যাবে সে এটা কোথা থেকে অ্যাক্টিভ করেছে। ওকে, আমরা যেতে যেতে গাড়িতে বসে তুমি চেক করো। এখন চলো ফার্স্ট। তারপর চিফ একটা টিম নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে গেল। সেখানে পৌঁছাতে সকাল 11টা বেজে গেল। তারপর চিফ সহ টিমের বাকিরা হোটেল থেকে খবর নিয়ে জানতে পারলো আবু আসাদ এখন হোটেলেই আছে। তাই তারা দেরি না করে খুব সতর্কতার সাথে হোটেলে রেড করে আবু আসাদকে অ্যারেস্ট করে আর তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি খাবার খেয়ে অফিসে চলে গেলাম। মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম। তখনই নেহার কল এলো। রিসিভ করার পর, হ্যালো, আপনি কোথায় আছেন? একটু তাড়াতাড়ি আসুন। কেন, কি হয়েছে? আর তুমি এমন ভয় পেয়ে আসো কেন? আর আমার সেখানে যেতে 10 মিনিটের মতো লেগে যাবে। প্লিজ তাড়াতাড়ি আসুন, আমার খুব ভয় করছে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি বলে অফিস থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণ পরে সেখানে গিয়ে পৌঁছালাম। গিয়ে নেহাকে খুঁজতে লাগলাম। জায়গাটা খুবই নিরিবিলি, মানুষের যাতায়াত নাই বললেই চলে, কিন্তু নেহাকে কোথাও দেখছি না। হঠাৎ কে যেন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, আর বোঝাই যাচ্ছে খুব ভয় পেয়ে আসে, সাথে অনেক ক্লান্ত। তাকে দেখি নেহা। তখন আমি বললাম, নেহা, কি হয়েছে তোমার? আর এত ভয় পেয়ে আসো কেন? এখানে কিভাবে এলে? আসলে ওরা কারা? কাদের কথা বলছো তুমি? আসলে আমি কলেজ থেকে বের হওয়ার পর কিছু ছেলে আমার পিছু নেয়। তাদের থেকে বাঁচতে আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তারা আমার পিছু ছাড়ছিলই না। অনেক কষ্টে ওদের পিছু ছাড়িয়েছি। চলেন আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, না হলে আবার ওরা চলে আসতে পারে। তারপর নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। তারপর দুজনে সেখানে গিয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার সময় টিভিতে খবর দেখতেছিলাম। খবরে শুধু আজকের ওই আতঙ্কবাদী নিয়ে বলতেছে। সবশেষে চিফ বললেন, আজকের মিশনের সম্পূর্ণ ক্রেডিট আমার বেস্ট সিক্রেট এজেন্ট এফএসের। প্রতিবারের মতো তার সাহায্যে আমরা এই আতঙ্কবাদীকে আটক করতে পেরেছি। এখনও তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, তবে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারবো যে এই মিশনে আর কে কে ইনভলভ আছে।
তখন একজন সাংবাদিক প্রশ্ন করলেন হেড চিফকে, আচ্ছা স্যার, এই সিক্রেট এজেন্ট এফএস কে, কী তার আসল নাম আর কোথায় থাকে সে? চিপের সম্পর্কে কিছুই বলতে পারবো না, কারণ সে একজন এনএসআই সিক্রেট এজেন্ট। বলে কনফারেন্স শেষ করে চিফ চলে গেলেন। এদিকে আমিও অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসি। এভাবে কেটে গেল 3 মাস। একদিন অফিস করে বাসায় ফিরছি, পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে বসে টিভি দেখছিলাম। তখন চাচা এসে আমাকে বলল, ফাইম, তোর সাথে আমার কিছু কথা ছিল, তুই একটু আমার রুমে আয়। চাচা এখানে বসে বলো না, সমস্যা নাই তো, আমরাই তো। আচ্ছা তাহলে শোন, আমাদের যে ফ্যামিলি বিজনেসটা আছে সেটাতে তোর বাবার 70% পার্টনারশিপ ছিল আর আমার 30% পার্টনারশিপ। তোর বাবা তোর আপুর বিয়ের পর আমাকে ডেকে নিয়ে বলেছিল যে এই 70% থেকে তোকে 50% দিতে আর তোর বোনকে 20% দিতে, কিন্তু আমি তোদের বিজনেস সম্পর্কে এই কথাগুলো এতদিন বলিনি, আজকে বললাম। তা হঠাৎ আজকে বলতেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা আছে বলেই তো বলছি, এতদিন বলিনি তোর সুরক্ষার জন্য, কারণ তোর বাবা মায়ের মৃত্যুর অ্যাক্সিডেন্ট হলেও সেটা ছিল একটা প্ল্যানিত অ্যাক্সিডেন্ট। আর তুই এখনও যথেষ্ট পরিমাণে বড় হয়েছিস, নিজের ভালো মন্দ নিজেই বুঝিস, তাই ভাবছিলাম কোম্পানিটা এখন তোর হাতে তুলে দিব আর আমি ম্যানেজার পদে নিয়ে খাবো। আচ্ছা চাচা, তুমি এটা ভাবলে কি করে যে তুমি থাকতে আমি কোম্পানি সামলাবো? আর তাহলে আমার বাবা মাকে হত্যা করেছে আর তার শাস্তি হয়নি কেন? আসলে তোর বাবা অনেক ভালো বিজনেস বুঝতো, তাই আমাদের কোম্পানি ছিল বিশ্বের মধ্যে 3য় কোম্পানি, যা একটা ছোট দেশের হয়েও আন্তর্জাতিক বাজারে নিজের নাম তুলতে পেরেছিল। তাই অনেক বড় বড় বিজনেসম্যান অনেক প্রপোজাল নিয়ে এসেছিল আমাদের কাছে পার্টনার হওয়ার জন্য, কিন্তু তোর বাবা রাজি হননি। তাই তোর বাবাকে খুন হতে হয় দুবাইয়ের ডন আবু ওসমানের হাতে। সে তোর বাবাকে মারার জন্য কিছু লোক ভাড়া করে এদেশের তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়ে 1 বছর পর আমি এইসব জানতে পারি। পুলিশও কিছু করতে পারিনি, কারণ আজ পর্যন্ত আবু ওসমানের পুলিশের নাগালে পড়িনি। তার অবৈধ ব্যবসা সারা পৃথিবী জুড়ে, আর তুই তো তখন ছোট ছিলি, তাই কিছু বলতে পারিনি। চাচা তুমি আর এসব নিয়ে চিন্তা করো না, তার শাস্তি সে নিশ্চয়ই পাবে। আর তাকে কোনো কারাগারে পাঠানো হবে না, সরাসরি উপরে পাঠিয়ে দেওয়া হবে। তুই কি বলতে চাইছিস? দেখ বাবা, এমনিতে তোর বাবা মাকে হারিয়েছি, তবুও তুইও যদি চলে যাস তাহলে কি হবে? দেখ আমরা যেমন জীবনযাপন করছি তেমনিই করব, তবুও তুই এসব ভাবিস না। চাচা সময় হলেই দেখতে পাবে। আর আমাকে কিছু কাজের জন্য চট্টগ্রাম যেতে হবে, রাতে রওনা দিব। আচ্ছা ঠিক আছে, যাস। শোন আরেকটা কথা, অনেক তো তোর বয়স হলো আর এখন চাকরিও পেয়ে গেছিস, এবার বিয়েটা করে ফেল। এই বিষয়ে আপু আর তোমরা যা ভালো বোঝো করো। আচ্ছা তাহলে আগামী সপ্তাহে তোর বিয়ে, আমরা সব আয়োজন করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা যা ভালো মনে করো তাই করিও, কিন্তু পাত্রীটাকে? সেটা না হয় তোর আপুই ঠিক করবে। আমি আচ্ছা বলে সেখান থেকে চলে এলাম। রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম, তারপর টিকিট বুকিং করলাম। রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে সকাল হয়ে গেল। বাস থেকে নেমে হোটেলে চেক ইন করলাম, তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করলাম। নাস্তা শেষ করে কাজে চলে গেলাম, মানে যে কাজটা করার জন্য এসেছিলাম সেই কাজটা শেষ করার জন্য। একটা নির্জন জায়গায় গেলাম, সেখানে গিয়ে একটা লোককে দেখতে পেলাম। তার কাছে গিয়ে কুশল বিনিময় করে নিলাম, তারপর কাজের কথা বলে আবার হোটেলে ফিরে এলাম। তারপর রেস্ট নিলাম কিছুক্ষণ। বিকেলে উঠে একটু ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা হলো হোটেলে ফিরতে। তারপর হোটেলে বিল মিটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে বাসায় পৌঁছে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু ঘুরতে বের হলাম। আজকে ফ্রি আছি, তাই নেহাকে সাথে নিয়ে যাব ঘুরতে। যেই ভাবা সেই কাজ, তাই আপুর বাসায় চলে গেলাম নেহাকে পিক আপ করতে। কিন্তু সেখানে কি নেহাকে পাইনি। নেহা নাকি তার এক বান্ধবীর সাথে দেখা করতে গেছে কিছুক্ষণ আগে। তাই একা একাই চলে গেলাম রোমানা পার্কে। সুন্দর মনোরম পরিবেশ। হাঁটতে পার্কে গিয়ে বাইক পার্ক করে 10 টাকার বাদাম কিনে নিলাম হাঁটতে হাঁটতে খাওয়ার জন্য। বাদাম খেতে খেতে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে চোখ আটকে গেল একজোড়া কাপড়ের দেখে। তাদের কাছে গিয়ে আরও বেশি অবাক হয়ে গেলাম, কারণ কাপড়টি ছিল নেহার সাথে আরেকটা ছেলে। বাহ, ভালো, আপনার বান্ধবীর সাথে দেখা করতে গেছেন, তাহলে এই আপনার সেই বান্ধবী? ভালো, চালিয়ে যান বলে সেখান থেকে চলে আসতে লাগলাম। এই যে শুনুন। আমি কিছু শুনতে চাই না, আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। আর সেই সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। আর আমার আর নেহার প্রথম দেখা, তারপর তার সাথে করা দুষ্টুমির কথা। ফ্ল্যাশব্যাক।
আপুর বিয়ে হচ্ছে, তাই আমরা সবাই অনেক হইচই করছি, অনেক আনন্দ করছি সবাই মিলে। কিন্তু আবার কষ্ট হচ্ছে যে আপু চলে যাচ্ছে। তারপর আপুর বিয়েটা হয়ে গেল। আপুর সাথে আমি তার বাসায় যাই। বিয়ের আগেই আপুর থেকে জানতে পারি যে আপুর নাকি একটা ননদ আছে আমার বয়সী। সে পড়ালেখে আমার থেকে অনেক ভালো। সে নাকি এখন বিদেশে পড়াশোনা করে, কিন্তু তখন নেহার সাথে আমার দেখাই হয়নি। আপুর বিয়ের 2 বছর পর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন আমি ইন্টার 2য় বর্ষে পড়ি। বর্তমানে প্রথম ও 2য় বর্ষে চিপে আসি। তাই আমার লেখাপড়ার সুবাদে আমাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে লেখাপড়া শেষ করে দেশে আসার পর NSI-তে চাকরি পাই। কিন্তু আমার সত্য ছিল আমি সবার থেকে আলাদাভাবে কাজ করব, আর আমার পরিচয় কখনো কারোর সামনে যেন না আসে। তারপরেই একদিন ভাগ্যক্রমে নেহার সাথে আমার দেখা হয়ে যায়। তারপর তার সাথে তুমুল ঝগড়া হয়, কিন্তু তখন আমি জানতাম না যে ওই আপুর ননদ। একদিন আমি আপুর বাসায় যাই আমার হাত খরচে কিছু টাকা আনার জন্য। সেখানে গিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ আপুর বাসায় গিয়ে আবার নেহাকে দেখতে পাই, আর নেহাও আমাকে দেখতে পেয়ে অবাক। তাই আমাকে জিজ্ঞাসা করলো, এই আপনি এখানে কিভাবে? নিশ্চয় আমার পিছু করছেন। আপনাদের মতো ছেলেদের আমি ভালো করেই চিনি। সুন্দরী মেয়ে দেখলেই হয়েছে, তাকে পটানোর ধান্দা শুরু করে দেন। এক্সকিউজ মি, আমি মোটো আপনার পিছু নেইনি। আমার কোনো শখ নেই ময়দা সুন্দরীর পিছনে ঘোরার। আর আমি পটাবো আপনাকে, যার পিছনে 1000টা মেয়ে ঘুরে সে নাকি পটাবে একটা ময়দা সুন্দরীকে। হাউ ফানি। হ্যাঁ, তাই যদি হয় তাহলে আপনি এখানে কেন? সেটার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। হঠাৎই আমাদের কথার মাঝখানে সাদিকা চলে এলো। এসে আমাকে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি কেমন আছো মামুনি? আমিও ভালো আছি। তুমি তখন এলে আর দাঁড়িয়ে আছো কেন? বসো। এই তো মামুনি, একটু আগে এলাম। তা তোমার আম্মু কোথায়? আম্মু তো বাবার সাথে বাইরে গেছে। আচ্ছা তুমি বসো, আমি দাদুকে বলছি নাস্তা দেওয়ার জন্য। ও সাদিয়া, এটা কে রে? ফুপি, এটা আমার মামা। আমাকে আর বোনকে অনেক ভালোবাসে মামা। তাহলে দাদুকে নাস্তা দিতে বলতে হবে। কেন দাও ফুপি, আমার মামার জন্য নাস্তা নিয়ে আসো। আমি পারবো না, যত সব। মামা তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। থাক মামুনি, লাগবে না। আজকে আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। আর আপুকে বলো টাকাটা পাঠিয়ে দিতে। দাঁড়াও মামা, আম্মু টাকা দিয়ে গেছে, দাদুর কাছে নিয়ে দিয়ে আসছি। কিছুক্ষণ পর। কি ফাইম, কেমন আছো? আর কখন এলে? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমার সাথে আসো, আগে নাস্তা, পরে বাসায় যাবে। তা না হলে তোমাকে আজকে ছাড়ছি না। আন্টি আমার তাড়া আছে, আপুকে বলেছিলাম, তাই আমাকে যেতে হবে। অন্য একদিন এসে খাবো। আচ্ছা, মনে থাকে জানো। আর এই নাও টাকা। এতে হবে নাকি আরও কিছু টাকা লাগবে? না আন্টি, হেতে আমার চলে যাবে। আর আমি যখন চাকরি পাবো তখন আমি টাকাগুলো ফেরত দিয়ে দেবো। দেখো ফাহিম, তুমি আমার ছেলের মতোই। তাই তোমার আপুকে আমিই বলেছি চাকরি না পাওয়া পর্যন্ত তোমার সমস্ত খরচ দিতে। কারণ তোমার আপু বলেছে যে তুমি কখনো কারো কাছে কোনো কিছু চেয়ে নাও না। ধন্যবাদ আন্টি আমাকে এতটা সাহায্য করার জন্য। তাহলে আমি এখন আসি। সেদিন পর আর আপুর বাসায় যায়নি। অনেক দিন পর আপুরা সবাই আমাদের বাসায় এসেছিল। সেদিন নেহাও এসেছিল। সেদিন সে আমার কাছে ক্ষমা চায় সেদিনের ব্যবহারের জন্য। এরপর থেকে আমাদের রিলেশন শুরু হয়। কিছুদিন পর নেহার বাসায় সবাই জেনে যায়, কিন্তু তারা মানা করেনি। বর্তমানে রাতে খাওয়ার জন্য লামে এসে আমাকে ডেকে নিয়ে গেল। খাবার টেবিলে চাচা বলল, ফাহিম, আগামী শুক্রবার তোমার আর নেহার বিয়ে। 3 দিন পর কীভাবে সম্ভব? আর বিয়েটা না করলে হয় না নাকি? দেখো, সুমাইয়া আমাকে সব বলেছে, আর সেই বলেছে বিয়েটা দ্রুত করাতে। আর আমাদের সব আত্মীয়দের দাওয়াত করা হয়ে গেছে। তুমিও তোমাদের বন্ধুদের ইনভাইট করে ফেলো, তাই বিয়েটা আর পিছানো সম্ভব না। আচ্ছা বলে খাবার খেয়ে রুমে চলে এলাম। তারপর হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ দিয়ে বললাম সবাইকে 2 দিনের ভিতরে আমার বাসায় থাকতে, যে যেখানে থাকুক না কেন। সবাই বলল যে চলে আসবে। তারপর আর কি, ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো মিস কল এসেছে। ওপেন করে দেখি সবগুলো নেহা দিয়েছে। তারপর কল ব্যাক না করে ব্লক করে দিলাম। আপনারা ভাবছিলেন কল রিসিভ করবো, ভুলেও না। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সেখানে সবাই আমাকে অগ্রিম শুভেচ্ছা জানালো। পরে নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। হঠাৎই মোবাইল বেজে উঠেছে। বের করে দেখলাম
সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বন্ধুরা সবাই এখানে চলে এসেছে। তাদের দেখে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে তোরা হঠাৎ এত সকালে এখানে? আর সিয়াম, তোর না আমেরিকা যাওয়ার কথা ছিল দুদিনের লাইগে গতকাল রাতে? দূর বেটা, আমেরিকা তেমন কোনো দরকার যাওয়ার ছিল না। আর সব থেকে বড় হলো তোর বিয়ে, কাজকর্ম এগুলো পরের বিষয়। আর শালা, তুই তো বলেছিলি দুদিনের ভিতরে এখানে থাকতে, কিন্তু কি কারণে তা আর বলিস নাই। চাচা গতকাল কল করে বললো যে তোর বিয়ে, তাই আজকেই চলে আসতে, তাই আমরা চলে এলাম। যাক, এসেছিস ভালোই হলো। এখন চাচার সাথে হাতে হাতে সব কাজ করে দিবি, আর আমি শুধু দেখব যে তোরা কাজ ঠিকমতো করিস কিনা। তাদের সাথে কথা বলছিলাম কিভাবে সাজানো হলে বাড়িটা সুন্দর দেখা যাবে। তখনই আপুর কল রিসিভ করে, হ্যাঁ আপু বল, কোনো সমস্যা নাকি? আমি নেহা, ভাবি ব্যস্ত আছেন? ও আচ্ছা, দোস্ত তোরা এখানে বস, আমি একটু আসতেছি বলে একটু সাইডে চলে গেলাম। তা আপনি হঠাৎ করে কল দিলেন যে? বিয়েটা ভেঙে দেওয়ার জন্য নাকি? আমি আগেই বলে দিচ্ছি, বিয়েটা ভাঙা আমার পক্ষে সম্ভব না, কারণ এই বিয়েতে লুকিয়ে আছে দুই পরিবারের সম্মান। আমি এই জন্য কল দিইনি আসলে। ও বুঝতে পারছি যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে হুমকি দিচ্ছে আপনি এই বিয়ে করলে সে সুসাইড করবে। এতে আমার কিছু যায় আসে না। এখন রাখি, অনেক কাজ বাকি রয়েছে বলে কল কেটে দিলাম। আসলেই তো আমার এই বিয়েটা ভেঙে দেওয়া উচিত, কারণ সে তো এখন আর আমাকে ভালোবাসে না, সে হয়তো অন্য কাউকে ভালোবাসে, আর তাকে তো বিয়ে করা উচিত যাকে ভালোবাসা যায়। তারপর আবার বন্ধুদের কাছে চলে এলাম। পরে হলুদের অনুষ্ঠানে কী করা যায় আর বাড়িটা কোন ডেকোরেটরকে দিয়ে সাজানো যায় সেসব নিয়ে কথা বলতে লাগলাম। চাচা আমাদের সাথে যোগ দিলেন। অপরদিকে নেহা আমার সাথে কথা শেষ করে নিজের ঘরে চুপচাপ বসে আছে, মন খারাপ করে, সাথে কান্না করছে। হঠাৎ আপু নেহার কাছ থেকে আপুর ফোন আনতে গিয়ে দেখে নেহার এই অবস্থা। আপু নেহাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। নেহা বলতে চায়নি। অনেক জোরাজোরি করার পরে নেহা বলল, আসলে ভাবি, কালকে উনি আসবেন আমি জানতাম না। গত বলেছিলেন না আপনাকে যে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাব? হ্যাঁ বলেছিলে, আর তুমি তো গিয়েও ছিলে, কিন্তু সমস্যা কোথায় হলো? আসলে ভাবি, আমার বান্ধবীর বাসায় যাওয়ার পর ওর স্বামীর সাথে ঘুরতে যাবে বলল, সাথে আমাকেও নিয়ে গেল। হঠাৎ তার একটা কল আসে, সে কথা বলার জন্য সাইডে চলে যায়, আর তখন আমি ওর জামাইয়ের সাথে কথা বলছিলাম। হঠাৎই কোথা থেকে জানি উনি চলে আসেন, আর উনি ভাবলেন যে এটা নাকি আমার নতুন বয়ফ্রেন্ড। তা নিয়ে উনি আমার সাথে কথাও বলছেন না ঠিক মতো। কথা না বললে ওনাকে সত্যটা বলবো কিভাবে ভাবি, তুমিই বলো। দেখো নেহা, এত বছর যতটুকু বুঝতে পেরেছি সে তোমাকে অনেক ভালোবাসে, আর আমার ভাই এখনও ঠিক সেই ছোট্টটি রয়ে গেছে। নিজের ভালোবাসা জিনিসের ভাগ কাউকেই দিতে চায় না। আমার যখন তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়, তার আগে যখন মা ওর পছন্দের কোনো খাবার রান্না করতো, সে একাই খেত, সেটা আমাকে একটুও দিত না। আর সেই খাবার শুধু একজনের ভাগ বসাতে দিত। কিন্তু আমাদের বিয়ের আগের বছরই সে আমার ভাইকে ছেড়ে চলে যায়। সেখান থেকে কোনো দিনও ফেরা সম্ভব না। তখন সে অনেক ভেঙে পড়েছিল, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না। তুমি কখনো ভাবতে চেষ্টা করোনি যে কি করে দুই পরিবার তোমাদের ভালোবাসার সম্পর্ক মেনে নিয়েছে? তা ঠিক, ভাইকে আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ব্যাপারটা এত সহজে মেনে নিল কিভাবে। শুধু আমার দিকে তাকিয়ে দুই পরিবার তোমাদের ভালোবাসার সম্পর্ক মেনে নিয়েছে, কারণ সেদিন আমার ভাই টাকা দিতে এসেছিল, তখন তোমার সাথে তার ঝগড়া হয়। তখন অনিকের মা বলেছিল, আমি সেই দিন অনেক খুশি হয়েছিলাম, কারণ দীর্ঘ 1.5 বছর পর আমার ভাই কারোর সাথে অনেকক্ষণ কথা বলেছিল। সেদিন আমি তোমার ভাইয়ের কাছে বলেছিলাম তোমাদের ব্যাপারে, তোমার ভাইও মেনে নিয়েছিল, শুধু বলেছিল যে ফাহিম চাকরি পেলে তোমাদের বিয়ে দিবে। কিন্তু দেখো আল্লাহর কি নীলা খেলা, তার আগে তোমাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। এইসব নিয়ে আর ভাবিও না, সব ঠিক হয়ে যাবে। আর আমি ফাহিমের সাথে কথা বলবো এই বিষয়ে, তুমি চাপ নিও না। এদিকে আমি আমার বন্ধুদের নিয়ে কাজে লেগে পড়লাম। কাজের মধ্য দিয়ে 2 দিন পার হয়ে গেল। সকাল হলেই সবাই তড়ি ঘড়ি লাগিয়ে দেবে আমাকে হলুদ লাগিয়ে গোসল করানোর জন্য। সারাটা শুধু পার্কের সেই কথাটাই মনে পড়ছিল। কোনো রকম রাতটা পার করলাম। সকালে ফ্রেশ হয়ে নিলাম। বন্ধুরা উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সবাই মিলে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ পরকে ফুল নিয়ে এলো গাড়ি, আর
আমার রুম সাজাতে। তারপর সবাই গাড়ি সাজাতে ব্যস্ত হয়ে গেল। গাড়ি সাজানো শেষে একে একে সবাই গোসল করতে চলে গেল। আমিও গোসল সেরে নিলাম। পরে বন্ধুরা আমাকে রেডি করে দিল, তারা নিজেরাও রেডি হয়ে নিল। তারপর নিচে চলে গেলাম, গিয়ে দেখি স্যার NSI চিফ এসেছেন। ওনার সাথে গিয়ে কুশল বিনিময় করে নিলাম। পরে সবার সাথে আলাপ করে দিলাম, কিন্তু তিনি কি কাজ করেন সেটা বলেনি। আর তিনি বাবার খুব ভালো বন্ধু বটে, তাই আমাকে একটু স্পেশাল পাওয়ার দেওয়া হয়। তারপর 1টার দিকে আপুর বাসায় আমার হবু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 30 মিনিট পর সেখানে পৌঁছে গেলাম। তারপর বিয়ের পর্ব শেষ করা হলো। পরে সবাই খেতে বসে পড়ল। আমার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে। বুঝে নিত শাওরানার খাবারটা তো একটু আলাদাই হবে। আমি আর বন্ধুরা মিলে সেই খাবার খেলাম। তারপর মাওলানা সাহেব দোয়া করলেন আমাদের দাম্পত্য জীবনে সুখী হওয়ার উদ্দেশ্যে। এখন বিদের পালা। নিয়ে সে কি কান্না শুরু করে দিল আসার সময়। যেখানে আমার সান্ত্বনা দেওয়ার কথা, সেখানে আমি আগে এসে গাড়িতে বসে আছি। এই বিষয়টি দেখে সবাই অবাক যে জামাই বউকে রেখে গাড়িতে বসে আছে। পরে নেহাকে গাড়িতে উঠিয়ে আমার পাশে বসিয়ে দিল। তারপর গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের সাথে আপু আসলো আমাদের বাসায়। ভাগ্নেরা আগে চলে এসেছিল, আর সেখানে সব কাজ আপু আর দুলো ভাইকেই দেখতে হয়েছে, তাই আজকে এলো। বাসায় আসার পর থেকেই সবাই নতুন বউকে দেখে নিয়ে ভিড় জমিয়ে ফেলেছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে বন্ধুদের সাথে ছাদে চলে গেলাম আড্ডা দিতে রাত প্রায় 12টা বেজে গেল। তখন আপু ছাদে এলো আর এসে আমার সব বন্ধুদের নিচে চলে যেতে বলল যে আমার সাথে নাকি কথা আছে, তাই তারা যেন নিচে চলে যায়। তারা চলে যাওয়ার পর আপু আমাকে বলল, দেখ ভাই, তুই যখন যাই চেয়েছিস তাই তোকে দিয়েছি, কখনো মানা করি নেই। তোর দুলাভাই কখনো তুই তার কাছে কোনো কিছু চাইলে মানা করিনি। যদি আজ বাবা মা থাকতো তাহলে তোর সব ইচ্ছা হয়তো আমাদের থেকেও ভালোভাবে পূরণ করতো। হঠাৎ আজকে এসব কথা বলতেছিস, তাও আবার এই সময়ে? কোনো কারণ ছাড়া নিশ্চয় এইগুলো বলছি না। তা কারণটা তো জানতে চাইছি, বল কি কারণে এসব বলছিস? শোন, আজকে তোকে এই কথাগুলো বলছি, ভাবিস না তোকে দয়া করছি। আমি বোন হয়ে কখনো তোকে দয়া করতে পারি না। বাবা মায়ের পর আমার যা দায়িত্ব তার শুধু পালন করছি। আর একটা কথা সবসময় মনে রাখি, আমার চোখে যা দেখি তা সবসময় সত্যি হয় না। আপু কি বলছিস? কিছু বুঝতে পারছি না আমি। আচ্ছা, এখন রুমে যা। নেহা একা একা বসে আছে। শুন, আজকের রাতটা সকল নারী পুরুষের ক্ষেত্রে একটা স্মরণীয় রাত। এমন কিছু করিস না যেন মেয়েটাকে সারা জীবন কান্না করে কাটাতে হয়। আশা করি কি বলছি তুই বুঝছিস, কারণ আমি জানি আমার ভাইটা এতটা অবুঝ না। সে সব সময় ভালো মন্দ ভেবেই কাজ করে। আচ্ছা এখন চল, তোকে রুমে দিয়ে আসি। বলে আপু আমাকে রুমে দিয়ে আসলো। রুমে গিয়ে দেখি রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, কিন্তু যা ফুল দিয়েছে সবগুলি অতিরিক্ত সুবাস, যা আমার একদমই সহ্য হচ্ছে না। দাঁড়িয়ে আছি, এমন সময় নিয়ে এসে আমাকে সালাম করলো। নেয়াকে যে আমি উঠাবো সেই শক্তিটাও পাচ্ছি না। ফুলের ঘ্রাণ যেন আমার সারা শরীর শক্তিহীন হয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 1 ইঞ্চিও সরার শক্তি পাচ্ছি না। চোখেও কেমন ঝাপসা ঝাপসা দেখতেছি। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম দেখি যে সকাল হয়ে গেছে আর আমার রুমে কোনো ফুল নেই। আমি বিছানায় শুয়ে আছি আর নেয়া আমার বুকের উপরে শুয়ে আছে। কাল রাতে কী হয়েছিল কিছুই বুঝতেছি না। যতটুকু মনে আছে আমি তো খাটের থেকে অনেকটা দূরে ছিলাম। আমি খাটে আসলাম কিভাবে? তারপর এসব ভাবতে ভাবতে নেহাকে আমার বুকের ওপর থেকে নামিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি সবাই নিজেদের কাজে ব্যস্ত। আমি আপুকে ডাক দিলাম। আপু আমার সামনে চলে এলো। তখন আমি আপুকে জিজ্ঞাসা করলাম যে আমার কি হয়েছিল, কিন্তু আপু কিছুই বললো না। শুধু বললো যে আগামী কয়েকদিন রেস্ট নিতে। তারপর আপু জিজ্ঞেস করলো যে নেহা ঘুম থেকে উঠেছে কিনা। আমি না বললাম। আপু আরও বললো যে কোনো বিষয় নিয়ে যেন আমি বেশি চিন্তা না করি বলে আপু আবার চলে গেল। তারপর আমি আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নেহা ঘুম থেকে উঠে গেছে। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে চুল ঠিক করতেছে। আমি খাটের উপর শুয়ে মোবাইলে ঘাটাঘাটি করছিলাম। হঠাৎ একটা মেল এলো ফোনে। মেল ওপেন করার পর দেখলাম যে হেডকোয়ার্টার থেকে মেল এসেছে। মেলে লেখা আছে আগামী মাসের 4 তারিখে আবু ওসমান ইরানে যাচ্ছে একটা ওয়েপেন ডিলিং করার জন্য। আর আবু ওসমানের সাথে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী আজমলও সেখানে থাকছে। যদি এই ডিলটা হয়ে যায় তাহলে বাংলাদেশের সামনে অনেক বড় বিপদ এগিয়ে আসছে। আর আমাদের এজেন্টের টিম 3 দিন পরে সেখানে যাচ্ছে। আমাকেও সেখানে যেতে হবে। আমি মেলের রিপ্লাই বললাম যে আমি তারা যাওয়ার 2 দিন পর যাব, আর আমি সেখানে গিয়ে সব প্ল্যান বলবো। কিছুক্ষণ পর স্যারের কল এলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
তা ফাহিম, শুনলাম তুমি নাকি অসুস্থ? তেমন কিছু না। কেমন আছেন আপনি? ভালো থাকি কি করে? 4 তারিখে ডিলটা আটকাতে পারলে শান্তি। সেদিন কোনো ডিল হবে না, ডিল হবে 3 তারিখ বা 5 তারিখ। কারণ আবু ওসমান ইতিমধ্যে জেনে গেছে যে তাদের এই ডিলের ব্যাপারটা লিক হয়ে গেছে, তাই একদিন আগে বা একদিন পরে ডিল হবে। আর সেদিন আবু ওসমানের সাথে আজমলি ওয়েপেন ডিলিং করতে যাবে। এই ডিল কোনো ইরানি মাফিয়ার সাথে হচ্ছে না। আর আজমল গতকাল ইরানের উদ্দেশ্যে চলে গেছে, আজকে মনে হয় সেখানে পৌঁছে গেছে। সেখানে সে ইরানি মাফিয়া দিলীপের অতিথিশালায় থাকবে, আর ডিলটা সেখানেই হবে। আর সেখানে 50 জন সিকিউরিটি গার্ড থাকবে আজমলকে প্রোটেক্ট করার জন্য। তুমি এত কিছু কিভাবে জানো? যারা আমাকে নিঃস্ব করে দিয়েছে আমি তাদের খবর রাখবো না, এটা কি করে হয়? আমি তো এই দিনটার অপেক্ষা করেছিলাম, যেদিন এদের দুজনকে একসাথে পাবো। বুঝতে পারলাম না, কি বলতেছো? সময় হলে বুঝতে পারবেন, তাহলে আবার টিকিট পাঠিয়ে দিন। আমি যেদিন বলেছি তার আগের দিন রওনা দিব। আর একটা কথা, টিম মেম্বারদের সাথে আপনিও যাবেন সেখানে, কারণ আমি আপনাকে প্ল্যান বুঝিয়ে দেব আর আপনি বাকিদের বুঝিয়ে দেবেন। কিন্তু কাউকে কখনো বলবেন না যে কে এই এফএসআই, কী তার পরিচয়, কোথায় থাকে সে, আর এটা বলবেন না যে আমি তাদের সাথে থাকবো। ওকে। কল কেটে দেখি নেহা আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি নেহাকে জিজ্ঞাসা করলাম, কি হলো, এভাবে দাঁড়িয়েছো কেন? আপনার সাথে কিছু কথা আছে। তার আগে বলুন, কাকে বলছেন যে আপনি যে তাদের সাথে আছেন কাউকে যেন না বলে? সব কথা শুনে ফেললো নাকি? কি এত ভাবছেন বলুন? তোমাকে বলতে যাব কেন? আর তুমি কি বলবে আমি জানি। ডিভোর্স চাইবে তো, যাতে তোমার প্রেমিককে বিয়ে করতে পারো। কিন্তু দুঃখের কথা হলো আমি তোমাকে কখনোই ডিভোর্স দেব না। যাকে ভালোবাসি তাকে কি করে অন্যের হাতে দিব? আর আর হাতে কি? কফি এনেছিলাম আপনার জন্য, আর আপনি ভুল বুঝতেছেন। আমার কথাটা তো শুনবেন। আমি আর কিছু শুনতে চাই না, যা বললাম এটি ফাইনাল। এখন কফির মগটা দিয়ে এখান থেকে আসতে পারো। নিয়ে কফির মগটা দিয়ে মনটা খারাপ করে চলে গেল। আমিও আপন মনে ফোন চালাতে চালাতে কফিতে চুমুক দিলাম। কফির স্বাদটা আজকে ভিন্ন লাগতেছে, এটা ভিন্ন লাগতেছে। এটা তো কাকিবা লামিয়ার হাতে বানানো কফি না, সেই পুরনো স্বাদ বারবার মনে পড়ে যাচ্ছে। কফিটাতে মন মতো হয়েছে। আজকে বউ ভাতের অনুষ্ঠান, আর সেটা অনেক বড় করে আয়োজন করা হয়েছে। সব আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। নেওয়া তার বান্ধবীদের দাওয়াত করেছে। নিজে নেমে দেখি সবাই নিজেদের কাজে ব্যস্ত। তখন লামিয়াকে ডেকে পড়লাম খাবার দিতে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল খাবার নিয়ে আসছে না। কিছুক্ষণ পর নেয়া আমার জন্য খাবার নিয়ে এলো। আমি খেতে শুরু করে দিলাম। সেই কখন খেয়েছিলাম গতকাল রাতে, যা ক্ষুধা পেয়েছিল, তাই এদিকে সেদিকে না তাকিয়ে খাবার খেতে লাগলাম। বউকে পেয়ে আমাকে ভুলে গেলা বেবি? কথাটা শুনে খাওয়া বাদ দিয়ে পেছনে তাকিয়ে দেখি রিম্পা দাঁড়িয়ে আছে। বেপি, আগে খেয়ে নি, পরে কথা বলি, খুব ক্ষুধা পেয়েছে, তুই বসে যা আমার সাথে। না রে, আমরা মাত্র খেয়ে আসলাম, আর তোর দুলাভাই বাইরে দাঁড়িয়ে তোর কাকার সাথে কথা বলতেছে। তা বেপি, একা একাই খাইতিস? তোমার বউ যে এইভাবে তোমাকে খাওয়াচ্ছে, তুমি তো তাকে একবারও খাওয়ার কথা বলতিস না। বেপি, তুমি তো ঠিকই বললা, সমস্যা নাই, ও খেয়ে নিবি পরে। এই নেহা, তুইও খেয়ে নে। এই হাদারাম কখনো মুখ ফুটে তোকে খেতেই বলবে না। তারপর রিম্পার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। তা চলো বেপি, দেখি সেই কপাল পোড়া কে যে আমার এই বেপিটাকে বিয়ে করেছে। আচ্ছা চল, তোকে আলাপ করিয়ে দেই। তারপর রিম্পু, বন্ধুরা সবাই রিম্পাকে রিম্পু বলে ডাকে। তার জামাইকে ডাক দিল। তাকে দেখে তো আমি পুরোই অবাক, কারণ নেয়ার সাথে সেদিন পার্কে যাকে দেখেছিলাম এটাই সেই লোক। কিরে হাদারাম, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ শোন, এই হচ্ছে আরিফ, আমার স্বামী। আর আরিফ এ হচ্ছে, বলতে হবে না, আমি এনাকে আগে থেকেই চিনি, কিন্তু ইনি হয়তো আমাকে চেনে না। ইনি হচ্ছে মাহিম, নেহার স্বামী, আর তোমার সেই পাগল বেপি। কিরে, তুই ওনাকে আমার সম্পর্কে কি বলেছিস? আরে ভাই, কিচ্ছু কয় নাই, ও তোর সাথে মজা করতেছে। সেটা আমি তোকে পরে বোঝাবো। যা ভাগ এখান থেকে, ওনার সাথে আমার কিছু কথা আছে। যদি না যাস তাহলে আমাদের মাঝে যা যা হয়েছিল সব বলে দেব। থাক ভাই, মাপ চাই তোর কাছে। তোর সেই কেলোর কীর্তি শুনলে ও পাগল হয়ে যাবে। যা বাদরামি করতি তুই, তা নিয়ে তা আমাদের প্রায় ঝগড়া হতো। এই তো গুড, সব মনে আছে। এখনও দাঁড়িয়ে আসিস কেন? যা এখান থেকে। তারপর রিম্পু চলে গেল। আমিও আরিফকে নিয়ে ছাদে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আরিফ বলল, আমি জানি আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, আর কি বলবেন? মানে বুঝলাম না। আপনি সেদিনের বিষয়ে সম্পর্কে জানতে আমাকে এখানে নিয়ে এসেছেন। তাহলে সেদিন আমরা তোমার
বিষয়ের কথা বলছিলাম। আমাদের কথার মাঝখানে হঠাৎ রিম্পুর একটা দরকারি কল আসে, তাই একটু সাইডে যায় কথা বলার জন্য। তখনও নেহার সাথে তোমার সম্পর্কের কথাই বলতেছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি জানি কোথা থেকে চলে আসো আর আমাদের একসাথে দেখে ভুল বুঝো। সব থেকে বড় কথা হচ্ছে আমি নেহার কাজিন। আসলে আমি সেদিন বুঝতে পারিনি, তাই এমন রিয়েক্ট করেছিলাম। তার জন্য আমি খুবই দুঃখিত, পারলে ক্ষমা করে দিবেন। তারপর দূর কী যে বললে না, এখন থেকে তুমি নেহার স্বামী, মানে আমার ফুফাতো বোনের স্বামী, তাই আপনি করে না তুমি করে বলবা। আর আমি সেদিন কিছুই মনে করিনি, তোমার জায়গায় থাকলে আমিও এটাই করতাম। কিন্তু একটা কথা মনে রাখবা, কোনো কিছু ভালো করে না দেখে তাড়াহুড়ো করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না, এতে তুমিই কষ্ট পাবে সবার থেকে বেশি। আরও একটা কথা, আমার পাগলি বোনটাকে তোমাকে অনেক ভালোবাসে, তাই তাকে কখনো কষ্ট দিও না। যদি শুনি তাকে কষ্ট দাও, তাহলে কিন্তু তোমার বর্ডারে নিয়ে বেঁধে রাখবো। এই ক্ষমতা কিন্তু আমার আছে, কারণ আমি আর্মিতে আছি। সেখানে যাওয়ার আমার কোনো ইচ্ছে নাই ভাই। আর তাকে কষ্ট দেয়া আগে আমাকে 10 বার ভাবতে হবে, কারণ তার ভাবে কে সেটা তো আমার থেকে ভালো করে কেউ জানে না। তাও ঠিক বলে হাসতে লাগলো। আমাদের কথা শেষ হতে না হতেই রিম্পু ছাদে এসে হাজির, বলল, কি হলো, তোমাদের কি কথা শেষ হয়নি নাকি? শেষ হলে নিচে চলো তাড়াতাড়ি। সবাই আসতে শুরু করে দিয়েছে। কি রে, তুই কখন গিয়ে গোসল করে রেডি হবি? আজকে তোদের ওই বাড়িতে যেতে হবে, তাই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা যাচ্ছি বলে চলে এলাম ছাদ থেকে, রুমে চলে এলাম। রুমে আসার পর হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গেল, তাই শুয়ে পড়লাম। হঠাৎ দেখি নেহা শাওয়ার নিয়ে মাত্র বের হলো। চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে, নাকে মুখে বিন্দু বিন্দু পানি জমে আসে, কিন্তু মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না, শরীর পুরো ঘেমে গেছে। আমার এই অবস্থা দেখে নেহা আমাকে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে, এমন করছেন কেন? আপনার পুরো শরীর দেখে ঘেমে গেছে, আপুকে ডাক দিব নাকি? তেমন কিছু না, মাথাটা খুব ব্যথা করতেছে। আমার ডোরে দেখো মাথা ব্যথার মলম আছে, ওইটা নিয়ে আসো। আচ্ছা আপনি শুয়ে থাকুন, আমি মলম এনে কপালে মালিশ করে দিচ্ছি। বলে নেহা মলম আনতে চলে গেল। মলম নিয়ে এসে মাথায় মালিশ করে দিল। এখন একটু ভালো লাগছে, তাই উঠে গোসল করে নিলাম। গোসল শেষে করে পাঞ্জাবি আর জিন্স প্যান্ট পরে নিলাম। পরে আমি আর নেহা নিচে চলে গেলাম। সবাই সেখানেই আসে। গতকাল যারা আসতে পারেনি, আজকে তারা এসে বউকে দেখা নিয়ে ব্যস্ত। তারপর সবাই খাওয়া দাওয়া পর্ব শেষ করলো। এবার পালা নেহাদের বাসায় যাওয়ার। সন্ধে আমরা নেহার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে গেল। তারপর নেহার সাথে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে সবার সাথে বসে ডিনার করে নিলাম। আর এবার রিম্পুও ছিল আমাদের সাথে। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। গিয়ে মোবাইল নিয়ে বসে পড়লাম। তখনই রুমে আপু এলো। এসে বলল যে কালকে ডাক্তারের কাছে যেতে। গতকাল নাকি ডাক্তার কিছু টেস্ট লিখে দিয়েছিল, সেগুলো করে আবার তাকে দেখতে বলেছে। আমি বললাম ঠিক আছে। পরে আপু চলে গেল। আপু চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কীভাবে নেহার থেকে ক্ষমা চাওয়া যায়। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নেহা এখনও ঘুম থেকে ওঠেনি। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। গিয়ে নাস্তা করে ডাক্তার কাছে চলে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি নাকি বলেছিলেন কিছু টেস্ট করাতে, তাই এলাম আর কি। হ্যাঁ, সেদিন কী কারণে তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে তা জানার জন্য কিছু টেস্ট করতে হবে। তুমি রিতার সাথে গিয়ে টেস্টগুলো করিয়ে নিয়ে আসো। আচ্ছা আঙ্কেল, আমি যাচ্ছি। তারপর রিতার সাথে গিয়ে সব টেস্ট করে নিলাম। সাথে সিটি স্ক্যানও করেছিল, কিন্তু কেন করিয়েছে কিছুই বুঝিনি। সব টেস্ট করে আঙ্কেলের কেবিনে চলে এলাম। আচ্ছা আঙ্কেল, বিল কত হলো? রিতা তো বলেনি। সেই সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেটা তোমার চাচা দেখে নেবে। আচ্ছা, আমার রিপোর্টগুলো কখন পাবো? বিকালে এসে নিয়ে যাইও। আমি আচ্ছা বলে সেখান থেকে চলে আসি। তারপর নেহার জন্য কালো গোলাপ নিলাম এক গুচ্ছ। নেহার কালো গোলাপ অনেক পছন্দ, তাই নিলাম আর কি। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে ফুলগুলো ড্রেসিং টেবিলের উপরে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। যাওয়ার পর আপু জিজ্ঞাসা করলো যে রিপোর্ট কখন দেবে। আমি বললাম আঙ্কেল বলেছে বিকেলে গিয়ে নিয়ে আসতে। আপু বলল যে আমার আর যেতে হবে না, দুলোভাই আসার সময় নিয়ে আসবে। আর আমাকে রুমে গিয়ে রেস্ট নিতে বললো, তাই আমি রুমে চলে গেলাম। যাওয়ার আগে আপুকে জিজ্ঞাসা করলাম যে নেহা কোথায়। আপু বলল যে ভাগ্নেদের সাথে ছাদে গেছে। আপুর কাছ থেকে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফুলের তোড়া নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি ফুফি ভাতিজারা গল্প জুড়েছে, তাই আমি তাদের পেছনে দাঁড়িয়ে একটা কাশি দিলাম।
তারপর কাশির শব্দ শুনে নেহা আর ভাগ্নিরা চলে যেতে লাগলো। তখন আমি বললাম, মামারা তোমরা নিচে যাও তো, তোমার আন্টির সাথে আমার কথা আছে। আচ্ছা মামা। তারপর তারা নিচে চলে গেল। আমি আর নেহা দুজনে কিছুক্ষণ নীরবতা পালন করলাম। তারপর নীরবতা ভেঙে আমি নেহার সামনে হাঁটু করে বসে গোলাপের তোরা এগিয়ে দিয়ে বললাম, তুমি এসেছিলে কোনো এক বর্ষা ভেজা রোদের দিনে। সেই বর্ষার পানি দিয়ে মনের সাগর করেছিলে পরিপূর্ণ। বুঝেছিলাম ভুল তোমায়, দিয়েছি অনেক কষ্ট। পারবে কি সব ভুলে করতে ক্ষমা আমায়? যদি করতে পারো ক্ষমা, তাহলে এই গোলাপগুলো গ্রহণ করো আর চলে আসো এই বুকের মাঝে, এসে পরিপূর্ণ করো এই খালি বুকটাকে। কি হলো, কোনো রেসপন্স আসছে না কেন? তাকিয়ে দেখি নেয়া এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। ডাকছি, তাও কোনো সারা শব্দ পাচ্ছি না। তাই হালকা হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছে কেন? না মানে কিছুই। আপনি এত সুন্দর ছন্দ বানান কিভাবে? যার এমন একটা সুন্দর বউ থাকে সে ছন্দ কেন, কবিতায় বানিয়ে ফেলতে পারে। যেই না চেহারা আবার আমাকে পটাতে আসছে। তাই এই গোলাপ কোথায় পেলেন? তোমার জন্য এনেছি, তা যদি না নিতে চাও তাহলে নিতে হবে না। তোমার পাশের বাসার আন্টির মেয়েটা খুব ভালো, আমাকে খুব সম্মান করে, তাই তুমি না নিলে তাকে দিয়ে দেবো। কি বললেন আপনি? আবার বলেন তো। ওই যে পাশের বাসার আন্টির মেয়েকে ফুলগুলো দিয়ে দেবো। আমার জন্য আনা ফুল কাউকে দিতে হবে না, এগুলো আমারই থাকবে। আর আমি কি আপনাকে সম্মান করি না নাকি? এটা আমি কখন বললাম? থাক, এখন আর ঝগড়া করতে হবে না, নিচে এসে লাঞ্চ করে নাও তোমরা। তুই কখন এলি আপু? যখন তোরা ঝগড়াই করছিলি তখনই এসেছি। তাড়াতাড়ি আয়, তোর দুলাভাইও আজকে আগে চলে এসেছে, নিচে তোদের জন্য অপেক্ষা করছে, আর তোর রিপোর্টও নিয়ে এসেছে। আচ্ছা যা, আমরা আসছি। তারপর আপু চলে গেল। আপুর সাথে আমিও গেলাম আর নেহা ফুলগুলো রুমে রাখতে চলে গেল। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন দুলাভাই বলল, ফাহিম, আমি তোমার রিপোর্ট ডাক্তারকে দেখিয়ে এসেছি। তিনি বলেছেন তোমাকে রেস্টে থাকতে আর বেশি ঘ্রাণযুক্ত কোনো বস্তু বা জায়গায় না যেতে। আবারও যদি মাথা যন্ত্রণা করে তাহলে ডাক্তার তোমাকে চেক আপ করাতে যেতে বলেছে। কিন্তু দুলাভাই, আমাকে তো 4 দিন পর ইরানে যেতে হবে একটা কাজে। কোনো কথা না, ডাক্তার যখন বলেছে তখন রেস্ট থাকবি। একটা কাজে আপু, বোঝার চেষ্টা কর, কাজটা খুবই দরকারি। কোনো কথা হবে না, তাড়াতাড়ি খেয়ে নে। আর আমি রেহানের সাথে কথা বলে নিব। তুই বাড়ি থেকে এক পাও বের হবি না আগামী 7 দিন। দুলাভাই, আপনি তো কিছু বলেন, আমার বিষয়টি বুঝতে চেষ্টা করেন। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলি, এখন খেয়ে নাও। তারপর খাবার শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি এমন রিপোর্টে লেখা আছে যার জন্য আপু আমাকে কোথাও যেতে দিচ্ছে না। এদিকে শোনো, তুমি তো ফাহিমকে বলতেও চাওনি তার কি এমন অসুখ হয়েছে। ডাক্তার যেমন তাকে রেস্টে থাকতে বলেছে, তেমনই বলেছে তাকে যেন কোনো কাজে বাধা দেওয়া না হয়, যাতে তার মাথায় প্রেশার পড়ে। আর তার এমন অবস্থায় অপারেশনও করা যাবে না, এতে হিতের বিপরীত হতে পারে। উনি বিদেশের অন্যান্য বন্ধুদের সাথে এই বিষয়ে কথা বলতেছেন, আর ওর অপারেশন করাতে অনেক খরচ হতে পারে ডাক্তার বলেছে। টাকা কোনো ব্যাপার না, ওর সুস্থতা দরকার। আচ্ছা, আর তাকে কোনো কিছুতে বাধা দিও না, সাথে নেহাকেও যেতে বইল, কারণ তার একা যাওয়া ঠিক হবে না। ঠিক আছে। এদিকে যাওয়া নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা মনে নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপর ফ্রেশ হয়ে রেহানকে কল দিলাম, কি রে বেটা, বিয়ের দিন যে গেলি আর তো এলিই না। আরে না রে মামা, এই একটু কাজের চাপ বেড়ে গেছে। 3 দিন ছুটিতে ছিলাম তো, অনেক ফাইল জমা হয়ে গেছে, সেগুলো চেক করে সাইন করতে করতেই জীবন তেজপাতা হয়ে যাইতেছে। বেশি না মামা, আর 15 দিন পরে আমি আবার অফিসে যাব। কি 15 দিন পরে? যা শালা, বিয়ে করে তো বউর আঁচলের নিচে আটকে গেছোস। না রে মামা, একটা কাজে দেশের বাইরে যেতে হবে, আর শরীরটাও ভালো না, ডাক্তার রেস্টে থাকতে বলেছে, আর কাজটাও জরুরি, তাই বিদেশে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, ভাবিকে সময় দে বলে কল কেটে দিল। ফোন দেখে তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে। তখন আপু বলল, শোন, তুই না বলেছিলি যে দেশের বাইরে যাবি, কিছুদিনের জন্য যেতে পারিস, কিন্তু যাওয়ার সময় নেহাকে নিয়ে যাস। নতুন বিয়ে করেছিস, এমনিতেও ওকে সময় দিতে পারিস নি আগে, তাই দুজন একসাথে যাবি। এই কথাই যেন করে নড়চড় না হয়, যদি হয় তাহলে কিন্তু যাওয়া ক্যান্সেল করে দেব। আপু, আমি সেখানে ঘুরতে যাচ্ছি না, একটা কাজে যাচ্ছি।
আমি কোনো কথাই শুনতে চাই না। হয়তো নেহাকে নিয়ে যাবি, নয়তো যাওয়াই ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবনি। পর আপু চলে গেল। আমি আঙ্কেলকে মেল পাঠালাম যে আমার জন্য যেন 2টা টিকিট কাটে। তারপর আর কি, রাতে সবাই মিলে আড্ডা, রাতের খাবার খেয়ে সবাই নিজেদের মতো যার যার রুমে গিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপুকে বললাম যে আজকেই আমরা বাসায় চলে যাবো। আপু বলল বিকেলে চলে যেতে। আমিও হ্যাঁ করে দিলাম। রুমে এসে নেহাকে বললাম যে আমরা আজকেই ফিরবো, তাই সব গুছিয়ে নিতে। আজকে যেহেতু শুক্রবার, তাই দুলোভাইও বাসায়। আমি আর দুলোভাই মিলে বাজারে গেলাম। বাজারে সব থেকে বড় মাছটা নিলাম বাসার জন্য। আরও কিছু টুকটাক বাজার করে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে সকলের নাস্তা করে নিলাম। পরে দুলোভাই, আমি আর ভাগ্নিরা বসে টিভি দেখতে দেখতে গল্প জুড়ে বসলাম। নেহা, আপু আর আন্টি রান্নাঘরে রান্না করতেছে। টিভি আর গল্প করতে করতে আজান দিয়ে দিল। তারপর গিয়ে গোসল করে নামাজে চলে গেলাম। নামাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হলাম। তারপর সবাই মিলে লাঞ্চ করলাম একসাথে। লাঞ্চ করে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। বিকেলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। রাস্তায় অনেক জ্যাম থাকায় বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। চাচা চাচি বাসায় নেই, কোথাও জানি গিয়েছে। রাত হবে ফিরতে, লামি এসে বলে গেল। আর ওনারা নাকি জানতো না যে আমরা আজকে ফিরবো। কি আর করার, রুমে বসে টিভি দেখতে লাগলাম। রাত 10টার দিকে নেহা এসে খাবারের জন্য ডাক দিল। নিচে গিয়ে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিলাম। তখনই চাচা চাচি চলে এলো। এসে আমাদের দেখে অবাক। চাচি জিজ্ঞাসা করলো, কিরে তোরা কখন এলি আর আসার আগে জানালি না যে? আসলে চাচি, আমাকে একটা কাজে বাইরে যেতে হবে, তাই চলে এলাম আর কি। আর তোমরা নাকি কোথাও দাওয়াতে গেছো, তাই আর কল দিইনি। আচ্ছা, ডিনার করেছিস নাকি? রান্না করে দিব? হ্যাঁ করেছি। তোমরা অনেক জার্নি করেছো, এখন গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আমরাও এখনই ঘুমোতে যাব। বাকি কথা না হয় কাল সকালে হবে। আচ্ছা আমি যাচ্ছি, তোরাও গিয়ে শুয়ে পড়, রাত তো আর কম হয়নি। বলে চাচি চলে গেল। আমরা রুমে চলে এলাম, এসে ঘুমিয়ে গেলাম। তারপর রাতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তার টেবিলে চলে গেলাম। নাস্তা করে শেষে বসে টিভি দেখছিলাম। তখনই একটা পার্সেল এলো আমার নামে। গিয়ে সেটা রিসিভ করি। পার্সেলটা খুলে দেখি 2টা প্লেনের টিকিট, সাথে একটা চিঠি। চিঠিটা খুলে দেখি লেখা আছে, এটা আমার পক্ষ থেকে তোমাদের বিয়ের উপহার। যখন 2টা টিকিটের কথা বলেছিলে তখনই বুঝেছিলাম। আর কালকে সকাল 10টায় ফ্লাইট, কোনো ভুল যেন না হয়। সময় মতো চলে আসবে, আমি সেখানে অপেক্ষা করব। ইতি, তোমার আঙ্কেল। তারপর নেহাকে ডাক দিয়ে বললাম যে রাতে সব প্যাকিং করে ফেলতে, আর সকাল 10টায় ফ্লাইট। তারপর রুমে এসে প্ল্যান করতে লাগলাম কীভাবে ওদের দুজনকে মেরে ফেলা যায়। আমার কাছে ওদের মেরে ফেলার মতো পাওয়ার আছে, কিন্তু সেখানে এত বড় মাফিয়া আসছে, তার সিকিউরিটি তো তেমনই কঠিন থাকবে। তারপর সারাদিন কোনোভাবে কাটিয়ে নিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পরে আমি আর নেহা রেডি হয়ে নিলাম। দুলাভাই আর আপু এসে আমাদের এয়ারপোর্টে বিদায় দিয়ে গেল। 10টায় প্লেন আকাশে উড়াল দিল আমাদের গন্তব্যে। অনেকক্ষণ পর প্লেন ইরানে পৌঁছে গেল। প্লেন থেকে নেমে দেখি আঙ্কেল আমাদের রিসিভ করতে এসেছে। তারপর ওনার সাথে আমরা হোটেলে গেলাম। আঙ্কেলের পাশের রুমটাই আমাদের জন্য দেওয়া হয়েছে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। রাতে খাওয়ার পর নেহাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আঙ্কেলের রুমে গিয়ে আঙ্কেলকে সব প্ল্যান বুঝিয়ে দিয়ে আসলাম। আর আঙ্কেল খবর দিলেন যে কাল বিকালে ওসমান আর আজমান মিটিং করে ডিল ফাইনাল করবে, আর এখানকার পুলিশও আমাদের সাপোর্ট করবে। আমি আঙ্কেলকে বললাম সবাই যেন কালকে নিজেদের পজিশন নিয়ে রেডি থাকে। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। উদ্দেশ্য একটা, আন্টির বাসায় যাব। এখান থেকে 20 মিনিটের রাস্তা। আর নেহাকে সেখানেই রেখে আসবো। আমি চাই না এই বিষয়ে ও কিছু জানুক, আর আজকের এই মিশন সম্পর্কে যেন না জানে, কারণ আজকের এই মিশনে ফিরে আসতেও পারি, আবার নাও আসতে পারি। তাই আমার ওর জন্য কষ্ট হচ্ছে। সমস্যা নেই, যদি কিছু হয়েও যায়, মানে মারা যায়, তাও তো সে আর এতদিন আমাকে মনে রাখবে। একদিন আমি না থাকায় হয়তো আমাকে বলে অন্য কাউকে জীবনে জায়গা দেবে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে এলো বুঝতেই পারিনি। চোখে পানি দেখে নেহা জিজ্ঞাসা করেছিল। আমি উত্তরে বলেছিলাম যে অনেক দিন পর আন্টির বাসায় যাচ্ছি তাই। তারপর আন্টির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর আন্টির বাসায় পৌঁছে গেলাম। আন্টি তো আমাদের দিকে মহা খুশি। কাজের চাপে বিয়েতে যেতে পারেনি, ভিডিও কলে আমাদের বিয়ে দেখেছিল। পরে আন্টির সাথে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর ফারিয়া আন্টির মেয়ে এলো। তখন আন্টি চলে গেল রান্না করতে। দুপুরে আন্টির বাসায় খেলাম। আন্টি জিজ্ঞাসা করলো যে কোথায় উঠেছি। আমি হোটেলের কথা বলায় আন্টি খুব রাগ করলো। তিনি বললেন তাদের বাসায় যেন আজকেই চলে আসি, আর যতদিন এখানে আসি তাদের বাসায় থাকতে।
অনেক মানা করার পরও আন্টি রাজি হয়নি, তাই নেহাকে আন্টির বাসায় থাকতে বলে আমি চলে আসি আর বলে আসি যে ফেরার সময় ব্যাগ নিয়ে ফিরবো। সেখানে এসে আঙ্কেলের কাছে চলে গেলাম, সবাই সেখানেই ছিল। আমাকে দেখে সবাই অবাক, সবাই শুধু আঙ্কেলকে আমার কথা জিজ্ঞাসা করেছিল। তখন আঙ্কেল বলল যে আমি ওনার বন্ধুর ছেলে আর এই মিশনে তাদের সাথে থাকবো। তারপর আমরা মিশনের উদ্দেশ্যে বের হলাম। দেখলাম সিকিউরিটি অনেক টাইট আর পুলিশরাও নিজেদের পজিশন নিয়ে রেডি আছে। তারপর আমরা এক এক করে বাইরের গার্ডগুলোকে মেরে দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এতে কিছু পুলিশ সদস্য আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। সাথে আমাদের একজনও এজেন্টও আহত হয়, তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। এখন আবু ওসমান আর আজমল খান বেঁচে আছে। ভিতরে ঢোকার সময় যে সামনে পড়েছে তাকেই ডিসকেও মানে গুলি করে মেরে ফেলেছি। একেবারে হল রুমে ঢুকে দেখি আবু ওসমান আর আজমল সামনাসামনি বসে কথা বলছে। দরজার শব্দ শুনে তাকিয়ে দেখে যে আমরা দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি করে পিস্তল বের করে গুলি করতে নিলে আমি আজমলকে মাথা বরাবর গুলি করে দেই আর সাথে সাথে আজমল মাটিতে লুটিয়ে পড়ে। এবার আবু ওসমানের পালা, আর সে হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ডন। বিভিন্ন দেশের পুলিশ তাকে খুঁজছে কিন্তু কেউ ধরতে পারছে না, আর সে এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। অর্ডার হচ্ছে তাকে ধরে নিয়ে যাও, কিন্তু আমি তাকে সরাসরি বুকের বাঁ পাশে গুলি করে দিই। গুলি করার সাথে সাথেই কে যেন মাথার পিছনে জোরে আঘাত করে আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা করা শুরু করে দেয়। হঠাৎই গুলির শব্দ পাই, আর কিছু মনে নেই আমার টিমের মেম্বাররা আমার থেকে কিছুটা দূরে ছিল, আর সেই সুযোগে কেউ একজন এসে মাথায় বাড়ি দেয়। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। পাশে আপু দুলাভাই চাচা চাচি নেহা বসে আছে। আমার চোখ মেলে তাকানো দেখে সবার মুখে হাসি ফুটে উঠেছে। আবুকে জিজ্ঞাসা করে জানতে পারি যে আজ 3 দিন পর আমার জ্ঞান ফিরেছে। সবার মুখে শুধু একটাই প্রশ্ন যে আমরা এখানে ঘুরতে এসেছি, তাহলে আমার এই অবস্থা কিভাবে হলো? আর আমি তো আন্টির বাসা থেকে ভালোভাবে ফিরেছিলাম। আসলে আন্টির বাসা আমি বলে রাখি ডাক্তার চলে এলো, এসে বলতে লাগলো, হাই মিস্টার, এখন কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর 3 দিন পর আমার জ্ঞান ফিরেছে মানে? আসলে আপনাকে যখন এখানে নিয়ে আসা হয় তখন আপনার অবস্থা খারাপ ছিল। মাথায় আঘাত লাগার ফলে অনেক রক্ত বের হয়ে গেছিল। এখানে নিয়ে আসার সাথে সাথেই আপনার মাথা আমরা ব্যান্ডেজ করে দিই। তারপর আপনার মাথা স্ক্যান করে দেখতে পাই যে মাথায় একটা টিউমার আছে। সম্ভবত টিউমারটি আপনার ব্রেনের সাথে যুক্ত ছিল। আপনার মাথায় আঘাত লাগার ফলে টিউমারটি ব্রেন থেকে আলাদা হয়ে যায়, আর সেই সুযোগেই আমরা অপারেশন করে সেটা বের করতে সক্ষম হয়েছি। কিন্তু অপারেশন সাকসেসফুল হলেও আমরা 72 ঘন্টার আগে কিছুই বলতে পারিনি। আর 72 ঘন্টার আগেই আপনার জ্ঞান ফিরেছে, তাই আমরা খুবই খুশি। আপনাকে আরও একদিন এখানে থাকতে হবে। কালকে যদি পরীক্ষার পর সব রিপোর্ট ভালো আসে তাহলে আপনাকে ছুটি দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, ওনার এখন বেশি কথা বলা বারণ। যেহেতু ওনার মাথায় অপারেশন করা হয়েছে সেহেতু ওনাকে রেস্ট নিতে হবে। এগুলো বলে ডাক্তার চলে গেল। ডাক্তার যাওয়ার পর আঙ্কেল এলো, এসে জিজ্ঞাসা করলেন যে কেমন আছি। আমি উত্তরে বললাম যে ভালো আছি। তখন কথায় কথায় আপু আঙ্কেলকে জিজ্ঞাসা করে বসলেন যে উনি এখানে কিভাবে, আর আমার দেখাই বা ওনার সাথে কিভাবে হলো। তখন আঙ্কেল আমার দিকে তাকালেন। আমি ইশারে ওনাকে না বলতে বললাম, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। তিনি সবাইকে সবটা বলে দিলেন। এটা বলে দিলেন যে আমি NSA এর সেই সিক্রেট এজেন্ট যার নাম সবাই জানে, কিন্তু তাকে চোখে দেখার ভাগ্য কারো হয়নি। তিনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিল গড়গড় করে। ওনার কথা শুনে সবাই আমার দিকে চোখ গরম করে তাকালো আর বোকাঝোকা শুরু করে দিল। দীর্ঘ 2 ঘন্টা বোকাঝোকা করে সবাই চুপ হয়ে গেল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই আপুরা সবাই আন্টির বাসায় চলে গেল। সবাই এসে আমার সাথে কথা বলছে, শুধু নেহা আমার সাথে কোনো কথাই বলেনি, আমার পাশে শুধু বসেছিল। তাই আমি জিজ্ঞাসা করলাম, কি হলো? সবাই কথা বললো আমার সাথে, শুধু তুমি কোনো কথা বলনি। মন খারাপ কেন? কি হয়েছে বলো আমাকে। কি হলো বলো, কি হয়েছে? কি বলবো? আমি কি আপনার কেউ হই নাকি যে আপনি করেন তা আমি জানতে পারবো না, আর আপনার কাছে আমার সমস্যার কথা বলবো? আমি তো আপনার কেউই হই না। ও, এই জন্য আমার বউটা রাগ করে আছে। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। একটা শর্তে করতে পারি, যদি সত্যটা মেনে নেন। কিসের সত্য? দেশে গিয়ে সুস্থ হওয়ার পর 1 মাস আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার একটা হাসি দাও। আগে শর্ত পালন করেন, তারপর দেখা যাবে।
রাতে আপু আর দুলোভাই এসে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। পরে আপু আর দুলোভাই খাবার নিয়ে এলো, খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে নিয়ে গেলেন চেক আপ করতে। চেক আপ করানোর পর সব রিপোর্ট নর্মাল এসেছে, তাই ডাক্তার আমাকে রিলিজ করে দিয়েছে। আর কিছু ওষুধ লিখে দিয়েছে, বলেছে 1 মাস এই ওষুধ খেলে সেলাই করার জায়গা শুকিয়ে যাবে। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে আন্টির বাসায় চলে গেলাম। আর কাল সকালে আমাদের ফ্লাইট বাংলাদেশে, আমরা সবাই ফিরে যাব কাল। এই গল্পের সমাপ্তি এখানে দেওয়া হলো। সবাই দোয়া করবেন যে বাংলাদেশে এসে ফাহিম আর নেহা যেন শান্তিতে সংসার করতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন। সবাইকে ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।